শেকল ভাঙার ৩৬ জুলাই আজ তীব্র গণরোষে হাসিনার পলায়ন দিবস। বিকেলে মানিকমে এভিনিউতে ঘোষণাপত্র পাঠ। ফ্যাসিবাদ পতনের দিনে ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতে সোচ্চার জনগণ, রাজনৈতিক বিভেদ দূর করে স্থিতিশীলতা নিশ্চিতের তাগিদ। কোটা পদ্ধতি দুর্নীতি স্বজনপ্রীতির হাতিয়ার বললেন প্রধান উপদেষ্টা। হাসিনার বিরুদ্ধে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টার অভিযোগ। এবং কর্পোরেট ব্যবসায়ীদের কারসাজিতে ফের অস্থির চালের বাজার। বছরের ব্যবধানে বেড়েছে 15%, সরকারিভাবে দর নির্ধারণের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের দিন আজ। ছাত্র জনতার অবিশ্বাস্য জাগরণ, ঠিক যেন জনবিস্ফোরণ। ভেদ ছিল না জাতি, ধর্ম, বর্ণ কিংবা বয়সের। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠেছিল কোটি সোচ্চার কণ্ঠ। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরাচারী শেখ হাসিনা। ৩৬ দিনের সেই যুদ্ধটা ছিল কঠিন, ছিল নির্মমতার, ছিল শহীদের স্মৃতিস্মারক। জুলাই জাগরণের সেই গল্পই থাকছে মনিরুল ইসলামের রিপোর্টে। ছবি তুলেছেন আবু তালেব জয়। একটি ৩৬ জুলাই বদলে দেয় সবকিছু। দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভে রচিত হয় এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প। অপ্রতিরোধ্য তারুণ্যের এ যেন এক নতুন বাংলাদেশ। দেশে যখন চলছে অধিকার হরণের চর্চা, দলীয়করণ, লুটপাটের একের পর এক মেরুকরণ, ঠিক সে সময় জাতিকে আলোর পথ দেখায় তরুণ প্রজন্ম। আবু সাইদের প্রসারিত দুহাত আর এক হাতে বাঁশের লাঠি যেন নজরুলের বিদ্রোহী কবিতার সেই রণতুর্য। দেশে তখন কড়াকড়ি কারফিউ, মোড়ে মোড়ে সেনাবাহিনীর চেকপোস্ট। প্রথম কারফিউ ভেঙে রাজপথে নেমে আসেন সাবেক সেনা কর্মকর্তারা। মহাখালী থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ঢাকার প্রবেশপথও সম্পূর্ণ বন্ধ। এসবের কোনো তোয়াক্কা না করেই মার্চ টু ঢাকা পদযাত্রায় আসতে থাকেন লাখো ছাত্র জনতা। শেখ হাসিনা তখনও ক্ষমতা ধরে রাখার চেষ্টায় মত্ত। প্রবেশপথগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। দুপুরের দিকে হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হতে থাকেন। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরও আইনশৃঙ্খলা বাহিনী রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার উপর গুলি চালায়। এদিনও অনেক মানুষ আহত এবং নিহত হন। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এই সন্তানরা রাখবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিজয় ছাত্রদের বিজয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করার পর জনতার উল্লাসে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সেই মুহূর্তে শেখ হাসিনার ক্ষমতার আধিপত্য এবং আওয়ামী লীগের কথিত রাজনৈতিক দুর্গ এক মুহূর্তেই ভেঙে পড়ে। আমরা কখনো কল্পনা করতে পারিনি যে এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ছাত্ররা বিজয় মিছিল নিয়ে নামবে। রাজধানীর রাজপথ দখলে নেয় লাখ লাখ মানুষ। তাদের মধ্যে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার বাসভবন গণভবনে প্রবেশ করে বিজয় উদযাপন করে। শুধু গণভবনই নয়, শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় সংসদেও প্রবেশ করে। সবাই রাজপথে নেমে দীর্ঘদিনের একনায়কতান্ত্রিক শাসনের পতন উদযাপন করে। এত বেশি আনন্দ, কিন্তু তার সাথে আসলে মনে পড়তেছে আবু সাইদ বা হচ্ছে যে মুগ্ধ, যাদের কারণে আসলে আমরা এখান পর্যন্ত আসতে পেরেছি। অভিজ্ঞ মানুষগুলিও তাদের মুখ খুলছে এবং আমাদের পাশে এসে দাঁড়াইছে। এ বিজয় যে গণমানুষের, শ্রাবণেও যে বসন্ত আসে, তারই যেন জলজান্ত উদাহরণ ৩৬ জুলাই তথা ৫ আগস্ট। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ৫ আগস্টের ২ দিন আগেও ক্ষমতা ধরে রাখতে সর্বোচ্চ বল প্রয়োগের চেষ্টা করেন শেখ হাসিনা। আন্দোলন দমাতে সেনাবাহিনী সহ অন্যান্য সংস্থাকে কঠোর নির্দেশনা দিয়েছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরিবার সহ কিভাবে হাসিনা দেশ ত্যাগ করল, সম্প্রতি তার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শেখ হাসিনার পলায়নের গল্প তুলে ধরছেন রেজা খান।
জুলাই আন্দোলনে গণভবনে রুদ্ধ অবস্থায় কাটানো শেষ 2 দিনে যে কোনো মূল্যে আন্দোলন দমাতে চেয়েছিলেন শেখ হাসিনা। 4 আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয়। 4 আগস্ট দুপুর থেকে 5 আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলা নানা বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন। সেনাবাহিনী প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন, যা হওয়ার হবে, ক্ষমতা ছাড়া যাবে না। ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী এতে সমর্থন জানিয়ে বলেন, গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পর্যন্ত অনুরোধ করেন পদত্যাগ করার জন্যে, তবে তাতেও রাজি হননি তিনি। পরে ছেলে সজীব ওয়াজেদ জয়ের হস্তক্ষেপে পদত্যাগে সম্মত হন তিনি। 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং পরে ভারতে পালিয়ে যান। এদিকে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার আগে ফজলে নূর তাপস ও শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। আমি একটু সিঙ্গাপুর যেতে যাচ্ছিলাম। হ্যাঁ, যাবো না কেন? আমি এয়ারপোর্টে চলে আসছি, জিওটা অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু হতে হতে তো 11টা 12টা বাজতে পারে। তো আমি ইমিগ্রেশনে আসছি, কাউকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি? হ্যাঁ, বলা যাবে, আমি দিয়ে দেবো করে। ফাইল পাঠাইছো তো? হ্যাঁ, ফাইল আমার ওই যে প্রণীত মহোদয় পাঠাচ্ছে। কাকে বলবেন? আমার সেক্রেটারিকে বললে হবে, সালাউদ্দিন। কিভাবে শেখ হাসিনা তার পরিবার সহ বিদেশে পালিয়ে গেল তার বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার বলে সম্প্রতি এক অনুষ্ঠানে দাবি জানান পরিবেশ উপদেষ্টা। তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এটাও তো একটা বিচারের দাবি রাখে। পালিয়ে যাওয়ার মাধ্যমে যে নজির স্থাপন করেছেন শেখ হাসিনা তা ইতিহাসে বিরল। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ঐতিহাসিক 5 আগস্ট উপলক্ষে বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার এক বার্তায় বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। সব রাজনৈতিক দল ও জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি এবং আহত যোদ্ধাদের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করা হবে। দিনটি উপলক্ষে মানিক মিয়া এভিনিউ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এসইউ সেলিম। সেলিম, জুলাই ঘোষণাপত্র 5 উপলক্ষে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে কি কি আয়োজন চলছে জানাবেন? ঐতিহাসিক 36 জুলাই বা 5 আগস্ট, আজকে সে গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন, এবং একই সঙ্গে আজকে জানেন যে জুলাইয়ের যে ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আজকে পাঠ করবেন, সে উপলক্ষে কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং মানিক মিয়া এভিনিউতে যে আয়োজন, সে আয়োজনে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে ছাত্র জনতার পাশাপাশি আপামর নগরবাসী এবং সারা দেশ থেকে কিন্তু মানুষ এসেছেন এবং তারা জাতীয় পতাকা হাতে যে বিপ্লব, সেই বিপ্লবকে আবার স্মরণ করছেন এবং তারা বলছেন যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারকে বিদায় করা হয়েছে, ভবিষ্যতে যাতে কেউ স্বৈরাচার না হয়ে উঠতে পারে, সেজন্য কিন্তু আজকে তারা এখানে এসেছেন এবং একই সঙ্গে যে ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা তারা বলছেন। আমরা দেখছি যে বিভিন্ন মানুষের কোলে চড়ে কিন্তু শিশুরা এসেছেন এবং তারাও কিন্তু বিপ্লবকে ধারণ করছেন, তারা ভবিষ্যতের জন্য কিন্তু তারা প্রস্তুত হচ্ছেন এবং যারা এখানে এসেছেন তারা কিন্তু শপথ করছেন এবং তারা বারবার যে বিপ্লব, সেই বিপ্লবের গান পরিবেশনার মধ্য দিয়ে আজকের আয়োজন শুরু হয়েছিল এবং জানেন যে বিকেল 5টায় কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র তিনি পাঠ করবেন এবং সেই পাঠের কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি 26টি ধারা রয়েছে। সেই 26টি ধারার মধ্যে 21টি ধারা প্রথমে কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনগুলোর কথা বলা হয়েছে এবং সেগুলোতে সবশেষ যে জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাগুলো বাস্তবায়নের বিষয়ে বলা হয়েছে এবং সবশেষ যে জুলাইয়ের চেতনার জুলাই সনদ সে সনদের বিষয়ে কিন্তু বলা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা কিন্তু এখানে অংশগ্রহণ করবেন। আজকে প্রধান উপদেষ্টা যখন এখানে
বক্তব্য তার যে 26টি দফা সেগুলো যখন ঘোষণা করবেন, এর মধ্যে 21টি দফার মধ্যে রয়েছে মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানের যে পটভূমি, সেই পটভূমির কথা তারা বলবেন। এবং একই সঙ্গে কিন্তু গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সহ সব ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের উপযুক্ত বিচারের কথা থাকবে আজকের এই ঘোষণাপত্রে। তো আসলে মানুষজন কিন্তু এসেছেন এবং এখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। আমরা দেখেছি সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা পোশাকধারী রয়েছেন, একই সঙ্গে গোয়েন্দা সংস্থা রয়েছেন, তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। তো মানুষজন বলছেন যে আসলে গণবিপ্লব, তারা বিপ্লবকে ধারণ করেছেন এবং কখনোই যাতে বাংলাদেশে আর স্বৈরাচার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে এবং যে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে, তাদের যত চক্রান্ত এবং ষড়যন্ত্র রয়েছে তার বিরুদ্ধে তারা সোচ্চার রয়েছেন, তারা একতাবদ্ধ রয়েছেন এবং তারা স্বৈরাচারের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তারা আজকে এখানে এসেছেন। এবং আমরা দেখছি যারা এখানে এসেছেন সবার মাথায় কিন্তু জাতীয় পতাকা হাতে তারা দীপ্তভাবে এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে আজকের যে শপথ, সে শপথ তারা বজায় রাখবেন। আমরা দেখেছি সকাল 12:15টায় কিন্তু সাইমন শিল্পগোষ্ঠীর গানের মধ্য দিয়ে আজকের এই আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর বিভিন্ন সময়ে অন্যান্য শিল্পগোষ্ঠী এবং শিল্পীরা তারা কিন্তু গান এবং তাদের যে সেগুলো পরিবেশন করছেন এবং বিকেল 5টায় প্রধান উপদেষ্টা তার যে জুলাই ঘোষণাপত্র সেটি পাঠ করবেন। তার আগ পর্যন্ত কিন্তু যে বৈরী আবহাওয়া, সে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু মানুষ এখানে অবস্থান করছেন। আমরা কয়েকজনের সাথে আসলে কথা বলার চেষ্টা করি। আপনারা যে আজকে এখানে এসেছেন, জি, বিপ্লবের চিত্রটাকে আমরা ধারণ করে এখানে এসেছেন। অবশ্যই আজকে সেলিম, আপনাকে ধন্যবাদ। এদিকে নানা আয়োজনে সারা দেশে দিনটি উদযাপন হচ্ছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। রংপুর নগরীর পুরনো লক্ষ্মী টকিজের সামনে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে শহীদ আবু সাঈদের পরিবার, জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন। খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী C&B মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ পরিবার, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও নানা শ্রেণী পেশার মানুষ। ময়মনসিংহে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। সকালে নগরীর দীঘারকান্দার ঢাকা বাইপাস মোড়ে প্রথমে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। দিনটি উপলক্ষে শহরের কলেজ মোড় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। নওগাঁতেও জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকালে নওগাঁ শহীদ স্মৃতি মুক্তির মোড়ে পুষ্প অর্পণ করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জের মালসাপাড়া কবরস্থানে শহীদ আব্দুল লতিফ, শহীদ সুমন ও কান্দাপাড়া কবরস্থানে শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর কবরে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা জানানো হয়। গাইবান্ধায় গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৌর পার্কের শহীদ স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কেরানীগঞ্জে বরিশুর আঞ্চলিক স্কুল অ্যান্ড কলেজে 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলা শাখার উদ্যোগে 24 গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীবাসীর জীবনে ফিরে এসেছে বিজয়ের আমেজ। আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিনে ছাত্র জনতা হত্যার বিচার চান তারা। তবে বছর গড়ালেও গণমানুষের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক দলগুলোর ঐক্য না মেলায় হতাশাও জানান অনেকে। রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা জনগণের। এমআর আসাদের রিপোর্ট। মেট্রো রেলের পিলারে ফুটে ওঠা ঘটনাপঞ্জি স্মরণ করিয়ে দেয় 24-এর সংগ্রামমুখর রক্তক্ষয়ী ইতিহাস। আওয়ামী ফ্যাসিবাদ উৎখাতে কোটা আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র জনতার প্রতিরোধ, আর 5 আগস্ট ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের মধ্য দিয়ে পূর্ণতা পায় এ সংগ্রাম।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 বছর পূর্ণ হয়েছে। স্বৈরতন্ত্র পতনের স্বপ্ন পূরণ হলেও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের প্রত্যাশা জানান সাধারণ মানুষ। তাদের চাওয়া হত্যাযজ্ঞে জড়িতদের বিচার আর অর্থনৈতিক মুক্তি। প্রশাসনের কিছু লোক পুষলেন যারা আমাদের উপর অত্যাচার করতে পারবে, জুলুম নির্যাতন খুন গুম করবে। আর কিছু অংশ তিনি কি করলেন, উন্নয়নের নামে বের করে নিয়ে গেলেন, গোষ্ঠী সুদ্ধা সেটা কি করলেন, লুট করে নিয়ে গেলেন। এর পরিপ্রেক্ষিতে কইল এক রাজনৈতিক নিপীড়ন, আরেকটা হলো এই অর্থনৈতিক নিপীড়ন। এই অর্থনৈতিক নিপীড়নটায় মানুষ যন্ত্রণার মধ্যে ছিল, এর থেকে একটা মুক্তি চাই। দেশের ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা যেভাবে মানুষ মারছে, গণহত্যা করেছে, ছাত্রদের পরে অত্যাচার জুলুম করেছে, ছাত্র মারছে, এর সঠিক বিচার হোক। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে এমন আশঙ্কাও আছে। সাময়িক একটা ঐক্য তৈরি হইলেও পরে দেখা যায় তার নিজের সেলফ স্বার্থ সিদ্ধির কথা চিন্তা করে, তার শুধুমাত্র তার দলের কথা চিন্তা করে, তার নেতার কথা চিন্তা করে অন্যজনের সাথে আমি জুলুম করতেছি। এমনিভাবে সব দলই কম বেশি এগুলোর সাথে যুক্ত। পলিটিক্যাল পার্টির মধ্যে এই ধরনের আলোচনা বাড়ানো উচিত। যে কোনো ক্রাইসিসে, যে কোনো সমস্যায়, যে কোনো ডেভেলপমেন্টে, যে কোনো ন্যাশনাল ডিসিশনে, যে কোনো ক্রুশিয়াল ডিসিশনে সবাই একসাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে একটা ডিসিশন নিলে আমার মনে হয় এগুলো দূর করা সম্ভব। দল মত নির্বিশেষে আমরা ওই দিনগুলোতে যেভাবে ছিলাম পাশে একে অপরের, ঠিক আগামী দিনেও আমার প্রত্যাশা থাকবে ঠিক একই রকমে একে অপরের পাশে থেকে কাজ করার জন্য। সকল রাজনৈতিক দল মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করুক, এটা আমরা কামনা করি। সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি তারা চান পেশিশক্তির আধিপত্য আর দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মানুষের বুকে গুলি চালিয়ে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, কোটা পদ্ধতি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। 1.5 দশকের স্বৈরশাসনের হাত থেকে মুক্তি পায় দেশের মানুষ। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেশজুড়ে আয়োজন করা হয় নানা কর্মসূচি। সেখানে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই আগস্টে গুলিবিদ্ধ আহতদের চিকিৎসা নিতে দেয়া হয়নি, এ বিষয়ে নির্দেশনা দেয় তৎকালীন সরকার। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয়। এই কারণে বহু মানুষ চিকিৎসা না পেয়ে চিরতরে দৃষ্টি হারিয়েছে, পঙ্গু হয়েছে। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি বলেন, কোটা পদ্ধতি ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার, এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফ্যাসিবাদী শাসকের টনক নড়েনি। দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল, যারা আর্থিক ও অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে, কাজ করবে। আন্দোলনকারীদের উপর গুলি চালিয়ে হাসিনা সরকার ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল বলেও অভিযোগ করেন প্রফেসর ইউনূস। দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সালে হয়েছে স্বাধীনতা রক্ষার লড়াই, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, অভ্যুত্থানে শহীদদের বাংলাদেশ কখনো ভুলবে না। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাআল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না।
এবার অন্যান্য প্রসঙ্গ। কর্পোরেট ব্যবসায়ীদের চালবাজিতে ফের অস্থির চালের বাজার। মোটা কিংবা চিকন দুই প্রকারের চালের দামই গত বছরের তুলনায় বেড়েছে অন্তত 15%। বাজার সহনীয় রাখতে মজুতদারদের আড়তে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। আর কৃষি গবেষকরা বলছেন সরকারিভাবে দাম বেঁধে দিলে বাজার নিয়ন্ত্রণ কিছুটা হলেও সম্ভব। উষা ফেরদৌসের রিপোর্ট। তদারকির অভাবে লাগামহীন চালের বাজার, এতে মুনাফা বঞ্চিত হচ্ছে কৃষক, ঠকছে ক্রেতা, আর লাভের গুড় খাচ্ছে কর্পোরেট কোম্পানি। দেশে এবছর রেকর্ড পরিমাণ বোরো ধান উৎপাদন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের মোট চালের প্রায় 55% বোরো মৌসুমে উৎপাদন হয়। ফলন ভালো হলে সরবরাহ বাড়ে আর বাজারে দাম কমে। এবছর রেকর্ড 2,14,00,000 টন চাল উৎপাদন হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক। কৃষকে যে উৎপন্ন করে যে দ্রব্যমূল্যের দাম বহুত বেশি, তাতে ধানের দাম সর্বনিম্ন 2,000 টাকা হইলে মোটামুটি চালান আসবে করে। 1050, 1100 এর মধ্যে বিক্রি হয়। প্রত্যেকটাই এই কৃষকের একদম মাঠে মারা যাওয়া আর কি। আমাকে কথা থাকবো না তো, কারণ আমার কথার কোনো দামই নাই। টিসিবির হিসাবে বর্তমানে সরু চাল বিক্রি হচ্ছে 75 থেকে 85 টাকা কেজি দরে, যা গত বছরের একই সময়ের তুলনায় 15% বেশি। মাঝারি মানের চালের দাম 60 থেকে 70 টাকা কেজি, যা গত বছরের তুলনায় 16% বেশি। বৈশাখ মাসে দেশব্যাপী ধান কাটলো, পরের মাসে বাজারটা উঠে লাভ দিয়ে 10 টাকা 15 টাকা বেড়ে গেল। এটার কারণটা 500 কামাই করলে 400, 450 টাকা চালের পিছিয়ে যায়। একবারে নরমাল চালও 60 টাকা 65 টাকা। বাজারের এমন অস্থিরতার জন্য কর্পোরেট ব্যবসায়ীদের একচ্ছত্র আধিপত্যকেই দায়ী করলেন ব্যবসায়ীরা। অনেক কোম্পানি চাল দিচ্ছে না, কিন্তু ওনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ধান স্টকে আছে। ওনারা সিজনের শেষে দিবে, তখন দেখা গেছে আরো দাম বেশি পাবে, এই জন্য স্টক করে রাখে। কিনে না এখানে বেচতে হয়। এখন ওখানে যদি আমরা বেশি দিয়ে কিনে আনতে হয়, এখানে বেশি বিক্রি করতে হয়। কৃষক ও ভোক্তার হতাশা দূর করতে তদারকি বাড়ানো সহ সরকারিভাবে দাম নির্ধারণ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মার্কেটে নিয়ে যাচ্ছে চাল হিসেবে, তখন প্রায় কস্টিং হয়তো 55 টাকা পর্যন্ত পড়তে পারে, সেটাকে তারা 80 থেকে 90 টাকা পর্যন্ত বিক্রি করছে। সহজ উপায় হলো সরকারকে চাষিদের কাছ থেকে একটা নির্দিষ্ট মূল্যে কালেকশন করতে হবে। যারা হলো যে ছোট ছোট ব্যবসায়ীটা আছে তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট মূল্যে যদি আমরা এটাকে দিয়ে দিই এবং ঘোষণা করে দিই যে এত টাকার বেশি কোনোভাবে চাল বিক্রি করা যাবে না, তাহলে পরে পুরো সিস্টেম কন্ট্রোলে আসবে। দেশের অন্যান্য পণ্যের দাম কমায় মূল্যস্ফীতি কমলেও চালের ঊর্ধ্বমূল্যে অস্বস্তি কাটছে না স্বল্প আয়ের মানুষের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হয়েছে বাঁধের সব কয়টি স্পিলওয়ের গেট। মধ্যরাতে এসব গেট খুলে দেওয়া হয় বলে জানান কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। বলেন 16টি স্পিলওয়ে 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে স্পিলওয়ে দিয়ে 41,000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলীতে। কর্ণফুলী নদী তীরবর্তী জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কাপ্তাই হ্রদ কর্তৃপক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজা জুড়ে গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 94 ফিলিস্তিনির, আহত হয়েছে 4 শতাধিক। এদিকে গাজা উপত্যকায় দিন দিন বাড়ছে অনাহারে মৃত্যুর সংখ্যা। জাতিসংঘের তথ্যমতে গাজায় 5 বছরের কম বয়সের শিশুরা অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে পুরো গাজা দখলের সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছেন ইসরায়েলের 6 শতাধিক সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা। খেলার খবর। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনে আসে নানা পরিবর্তন। বিসিবি, বাফুফে সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের শীর্ষ পদে আসে রদবদল। 1 বছরের মধ্যে ক্রিকেট বোর্ডের সভাপতি পরিবর্তন হয় 2 বার। এছাড়াও বাফুফেতে সালাউদ্দিনের আধিপত্যের অবসান হয়। সংস্কার করা হয় দেশের কয়েকটি স্টেডিয়াম। 1 বছরের ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া পরিবর্তন নিয়ে মুদাসসির আলীর প্রতিবেদন। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে দীর্ঘ 1.5 দশকের হাসিনা শাসনের অবসান হয়। এর ঠিক 3 দিন পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় দেশ পরিচালনা করার। এরপর থেকেই পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঙ্গনের সঙ্গে ক্রীড়াঙ্গনে ঘটে নানা পরিবর্তন।
হাসিনা সরকার পতনের মাসেই দেশের ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছেড়ে দেন নাজমুল হাসান পাপন। সেখানে আসেন ফারুক আহমেদ। কিন্তু 9 মাসের মধ্যে বিসিবির স্থায়ী আমানত নিয়ে অনিয়মের অভিযোগ উঠায় সে পদ হারান ফারুক। তার বদলে 2025 সালের মে মাসে নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও গত 1 বছরে বিভিন্ন সময় বিসিবির পরিচালক থেকে জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজনের পদত্যাগের ঘটনাও ছিল আলোচিত। হাসিনার পতনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে আর না দাঁড়ানোর ঘোষণা দেন কাজী সালাউদ্দিন। এরপর 26 অক্টোবরে হয় নির্বাচন। সে নির্বাচনে নতুন সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ আওয়াল। বদলে যায় বাফুফে কমিটি। বাফুফের কমিটি পরিবর্তন হলেও বিভিন্ন সময়ে নারী ফুটবলারদের পাওনা অর্থ না পাওয়ার অভিযোগ নিয়েও সমালোচনা হয়েছে ঢের। বিশেষ করে ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সভাপতি তাবিথ আওয়াল 1.5 কোটি অর্থ পুরস্কারের ঘোষণা দেন। সে অর্থ বুঝে পাননি নারী ফুটবলাররা। তবে এসবের মাঝে আশার আলো দেখে জাতীয় স্টেডিয়াম। বঙ্গবন্ধু থেকে নাম বদলে হওয়া জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের খেলা গড়ায় সে মাঠে। এর পাশাপাশি দেশের 195টি জাতীয় ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছে ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি ক্রীড়া ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন সহ রদবদলের ঘটনাও ঘটে এই 1 বছরের মধ্যে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।